আসসালামু আলাইকুম। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আয়োজিত আমাদের আজকের পিএসসি নন ক্যাডার পরীক্ষার নমুনা প্রশ্ন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ আসিফ ইকবাল। তো আজকে আমরা যে উদ্দেশ্যে আসলে সেশনটার আয়োজন করেছি সেটা হলো, আমরা দেখেছি যে অল্প কয়েকদিন আগে পিএসসির একটা নন ক্যাডার চাকরির একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তার মধ্যে আমাদের চিকিৎসক ভাইদের জন্য, ভাইয়া এবং আপুদের জন্য কিছু পোস্ট রয়েছে। তো আমরা আগে পোস্টগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। এখানে আমরা দেখেছি যে দুই রকম পোস্ট, একটা নবম গ্রেডের পোস্ট আর একটা হচ্ছে জুনিয়র কনসালটেন্ট এবং চিফ কনসালটেন্ট লেভেলেরও কিছু পোস্ট আছে। তো মূলত নবম গ্রেডের যে এন্ট্রি পোস্ট গুলা, অর্থাৎ যারা এমবিবিএস পাশ করেই যারা চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে নবম গ্রেডের কিছু পোস্ট আছে। তার মধ্যে আমরা দেখেছি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালে প্রায় 280টির মতো পোস্ট, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রায় 20টার মতো পোস্ট। তো এই পোস্টগুলা আমাদের চিকিৎসক দের মধ্যে মোটামুটি একটা উদ্দীপনা সৃষ্টি করেছে, কেননা যদিও এটা নন ক্যাডার পোস্ট, কিন্তু সরকারি কর্মচারী হাসপাতাল কিন্তু ঢাকার একদম কেন্দ্রস্থলে, ঢাকার ফুলবাড়িয়া অবস্থিত, জাস্ট বার্ন প্লাস্টিক ইনস্টিটিউটের একটু পিছনেই। এবং এই পোস্টটা কিন্তু ঢাকায়, যারা বিশেষ করে ঢাকায় অবস্থান করতে চান তাদের জন্য ভালো একটা সুবিধা। সেকেন্ড যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখানে কিন্তু ডেপুটেশন সুবিধা রয়েছে। অর্থাৎ চাকরির বয়স 2 বছর হওয়ার পরে, চাকরি স্থায়ী হওয়ার পরে আপনারা কিন্তু আপনাদের যে ডিগ্রি, এমডি হোক, রেসিডেন্সি হোক, অথবা ডিপ্লোমা হোক, আপনারা কিন্তু ডেপুটেশনের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি সরকারি কর্মচারী হাসপাতালে মেডিসিন, সার্জারি এবং গাইনি, এই তিনটা সাবজেক্টে কিন্তু 2 বছর পর্যন্ত এফসিপিএস ট্রেনিং কাউন্ট হয়। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা নর্মালি জানি যে নন ক্যাডার পোস্ট গুলা ব্লক পোস্ট হয়ে থাকে, অর্থাৎ আপনি যেই গ্রেডে প্রবেশ করবেন, আপনাকে সারা জীবন নবম গ্রেডে প্রবেশ করলে হয়তো আপনার চাকরি, আপনার বেতন বাড়বে প্রত্যেক বছর, কিন্তু আপনি প্রমোশন পাবেন না। কিন্তু সরকারি কর্মচারী হাসপাতালে আমরা দেখেছি ওখানে কিন্তু অনেকগুলো জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট পোস্ট রয়েছে। সুতরাং যারা প্রবেশ করবেন এই নবম গ্রেডে, তাদের থেকেই কিন্তু ভবিষ্যতে কিন্তু যখন তারা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করবেন তখন কিন্তু তারা ওই সকল পোস্টে যাওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে। হ্যাঁ, এবং এখানে কোনো বদলির ঝামেলা নেই, ঢাকার বাইরে কোনো বদলির কোনো ঝামেলা নেই। তো সুতরাং অনেক দিক থেকে কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে। প্লাস সংখ্যাটা কিন্তু ছোটখাটো না, প্রায় 300টার মতো পোস্ট। 300টার মতো পোস্ট আমরা দেখেছি অনেক বিসিএস ও এর চেয়ে কিন্তু ডক্টরদের হেলথ ক্যাডার পোস্ট কিন্তু কম থাকে। সুতরাং 300টা পোস্ট একটা হিউজ সংখ্যা। আরেকটা প্লাস পয়েন্ট যেটা, এখানে কিন্তু কম্পিটিশনটা হবে শুধুমাত্র ডাক্তারদের সাথে ডাক্তারদের। এখানে কিন্তু আপনাকে বিসিএস এর মতো, প্রিলি পরীক্ষার মতো আপনাকে কিন্তু জেনারেল যে স্টুডেন্ট তাদের সাথে কিন্তু আপনার কম্পিটিশন করতে হচ্ছে না। সুতরাং কাট মার্ক নিয়ে যে আপনার খুব প্যারা থাকে আপনার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, এখানে কিন্তু ওই প্যারাটা কিন্তু কমে যাচ্ছে। তো এই প্লাস পয়েন্ট গুলো আছে, কিন্তু অনেক কনফিউশনও আছে আপনাদের মধ্যে। আমরা দেখেছি যে যখনই আমরা বিজ্ঞপ্তিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের অনেক কনফিউশন ছিল যে পরীক্ষাটা কিরকম হবে, কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে। তো আপনাদের কনফিউশন দূর করার জন্যই আমাদের আজকের সেশন। আমরা দেখেছি যে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ আছে যে পরীক্ষার্থীর সংখ্যা যদি 1000-এর কম হয় তাহলে কোনো প্রিলিমিনারি, কোনো এমসিকিউ পরীক্ষা হবে না, সরাসরি রিটার্ন পরীক্ষা হবে, রিটার্ন ফলোড বাই ভাইবা। কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা যদি 1000-এর বেশি হয় তাহলে প্রিলিমিনারি হবে। প্রিলিমিনারিতে আপনার একটা নির্দিষ্ট সংখ্যক, সেটাও তারা একদম স্পেসিফিক করে দিয়েছেন কত, যে যতটা পোস্ট তার 10 গুণ। অর্থাৎ সরকারি কর্মচারী হাসপাতালে 280টা পোস্ট, তার 10 গুণ বলতে কত হয়, 2800 এতজন তারা প্রিলিমিনারিতে চান্স পাবেন। তারপরে তারা রিটার্ন পরীক্ষা দিবে, রিটার্ন পরীক্ষা আবার পাস মার্ক যারা পাবেন, প্রায় 45 বা টু 50% মার্ক, তারপরে তারা ভাইবার জন্য উত্তীর্ণ হবে। সুতরাং সবগুলা পয়েন্ট কিন্তু বলে দেওয়া হয়েছে। তাইলে আমরা ধরে নিতে পারি যেহেতু 280টা পোস্ট, পরীক্ষার্থীর সংখ্যা 1000-এর বেশি হওয়াটাই স্বাভাবিক, তাহলে শুরুতে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। এই এমসিকিউ পরীক্ষাটা কিরকম কোশ্চেন আসবে? এই কোশ্চেনটা আসা স্বাভাবিক, কেননা সরকারি কর্মচারী হাসপাতালে নিকট অতীতে যে নিয়োগগুলা হয়েছে সেগুলা মূলত বিসিএস থেকেই নেওয়া হয়েছে। মানে বিসিএস এ যারা হেলথ ক্যাডার পেয়েছেন, তারপরে যারা পান নাই তাদেরকে আমরা বলতেছি নন ক্যাডার, সেখান থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তো সেই সেখানে তো পরীক্ষা পদ্ধতি একদম বিসিএস এর মতো, কিন্তু যেহেতু এবার আলাদা পরীক্ষা হচ্ছে, সুতরাং আমাদের কাছে কিন্তু স্যাম্পল নাই। তারপরেও আমরা অন্যান্য পিএসসি যে অন্যান্য নন ক্যাডার পরীক্ষা দেন যেগুলো পিএসসি নেয়, সেগুলোর উপর ভিত্তি করে আপনাদের কাছে একটা নমুনা কোশ্চেন আজকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। তো কোশ্চেনে যাওয়ার আগে আমরা জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে আর কিভাবে আমরা সহযোগিতা করতে
পারি সেটাও আমরা একটু সংক্ষেপে বলে দেই, যে আমরা আপনাদের জন্য একটা র্যাপিড ফায়ার ব্যাচ আমরা খুলতে যাচ্ছি। র্যাপিড ফায়ার মানে হচ্ছে এখানে একদম বিসিএস এর মতো আমরা অনেক ডিটেইলস কিছু আমরা পড়াবো না, যেহেতু হয়তো সময়টা কম। কারণ আমরা যেটা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ওদের তো খুব দ্রুত নিয়োগ দেওয়া প্রয়োজন দেখেই তারা বিসিএস এর বাইরে কিন্তু তারা হচ্ছে যে আলাদা নিয়োগে গেছে। কারণ বিসিএস এ আমরা জানি যে একটা নিয়োগে কিন্তু 3 থেকে 4 বছর, 3.5 বছর কিন্তু সময় লেগে যায়। কিন্তু তাদের যেহেতু পোস্ট গুলা ফাঁকা আছে, এবং শুধুমাত্র এখানে ডক্টর না, এখানে কিন্তু নার্স থেকে শুরু করে ইঞ্জিনিয়ারদের কিছু পোস্ট, অনেকগুলো পোস্ট কিন্তু তাদের দ্রুত ফিল আপ করা দরকার। সুতরাং পরীক্ষাটা দ্রুত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি এক্সটার্নাল কোনো ইনফ্লুয়েন্স না থাকে আর কি। তো সুতরাং কিন্তু আমরা এই জন্য র্যাপিড ফায়ার ব্যাচ খুলেছি, প্লাস এখানে সিলেবাসটাও বিসিএস এর তুলনায় অনেক কম। সুতরাং আমরা খুব কম সময়ে আপনাদেরকে শেষ করে দিব, যতটুকু দরকার ততটুকুই পড়াবো। এবং আপনাদের কথা চিন্তা করে আমরা ফিটা কিন্তু খুবই রিজনেবল। আমাদের বিসিএস কেয়ারের সর্বনিম্ন ফি আমরা এখানে নির্ধারণ করেছি 4,000 টাকা। এবং তার মধ্যে যারা জেনেসিস এর বিভিন্ন রকম কোর্সে পোস্ট গ্রাজুয়েশন হোক বা বিসিএস এর হোক ভর্তি ছিলেন তাদের জন্য 1,000 টাকা ডিসকাউন্ট, যারা ছিলেন না তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট। এবং তার ওরিয়েন্টেশন, অর্থাৎ সেখানে আরো বিস্তারিত আলোচনা হবে, সেটা কিন্তু 23শে ফেব্রুয়ারি রবিবার, আর 26শে ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। তো আমি আর কথা বাড়াবো না, আমরা হচ্ছে যে আপনাদের কোশ্চেন সলভ সেশনে আমরা চলে যাব। তো যাওয়ার আগে আমি বলে দেই, আমি কিন্তু আজকে সব কোশ্চেন বিস্তারিত ব্যাখ্যা করব না। আর আমি তো আর সর্বরোগ বিশেষজ্ঞ না আসলে, তাই না? সব বিষয়ে বিশেষজ্ঞ না। আমি শুধু হচ্ছে যে আপনাদের ধারণা দিয়ে দিব যে এই টপিক থেকে কোশ্চেন এসেছে, বিগত পিএসসি যে নন ক্যাডার পরীক্ষা নেয় সেখানে এই টপিক থেকে কোশ্চেন এসেছে, আপনাদেরকে এই টপিক পড়তে হবে, জাস্ট এটাই বলবো। আর পরবর্তীতে যখন আমাদের ক্লাস হবে সেখানে কিন্তু বাংলার জন্য আমাদের একদম বাংলা বিষয়ে দীর্ঘদিন ধরে পড়ায় অভিজ্ঞ আমাদের স্যার আছেন, ইংরেজির জন্য আছেন, সাধারণ জ্ঞানের জন্য আছেন, মেডিকেল সায়েন্সের জন্য তো জেনেসিস আপনারা সবাই এক নামেই চিনেন। তো ওই স্যাররা কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা করে করে পড়াবে। তা আমরা শুরুতেই চলে আসি আমাদের যেটা পয়লা কোশ্চেন। দেখেন আমাদের যে সিলেবাসটা কিন্তু দেয়া হয়েছে সেখানে কিন্তু বাংলা সাহিত্যটা নাই, কিন্তু সিলেবাসটা খেয়াল করবেন সেটা কিসের সিলেবাস, সেটা হচ্ছে রিটেন পরীক্ষার সিলেবাস। কিন্তু পিএসসি যত এর আগে নন ক্যাডার প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছে সেখানে সাহিত্য থেকে অবশ্যই কোশ্চেন আসছে। তো কাজেই সাহিত্য থেকে কোশ্চেন আসবে, বাংলা সাহিত্য থেকে কোশ্চেন আসবে, এটা ধরে রাখেন। এবং আমাদের কিন্তু সাহিত্যের উপর একটা ক্লাস থাকবে। তবে আমরা দেখেছি যে এখানে বিসিএস এর মতো অত কঠিন এক কোশ্চেন আসে না, যেগুলো কোশ্চেন আসে আপনারা সাহিত্য সম্পর্কে একটা বেসিক ধারণা থাকলেই পারবেন। যেমন আমরা এক্সাম্পল হিসেবে, এগুলো কিন্তু সব পিএসসি এর কিন্তু বিগত কোনো না কোনো নন ক্যাডার পরীক্ষা এসেছে। তাইলে একটা কোশ্চেন দেখেন, সুলতানের স্বপ্ন, একটা বিখ্যাত বই। এটা কিন্তু একদম মানে আনকমন কোনো বই না। এই বইটা কে লিখেছেন আমরা সবাই জানি, এটা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা বিখ্যাত বই। তারপরে আসেন, মহাস্থানগড় কিসের জন্য বিখ্যাত, এটা কোন সাবজেক্টের কোশ্চেন? তাইলে বাংলার সব কোশ্চেন যে একসাথে থাকবে ব্যাপারটা এমন না। তবে বাংলা থেকে মোট আমার 20টা কোশ্চেন থাকবে। তার মধ্যে বেশি থাকবে ব্যাকরণ অবশ্যই, হয়তো 5 থেকে 6টা কোশ্চেন সাধারণ জ্ঞান থাকবে। বাংলা থেকে 20 মার্ক, ইংরেজি থেকে 20 মার্ক, সাধারণ জ্ঞান থেকে 20 মার্ক। হ্যাঁ, সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু আবার সাধারণ বিজ্ঞান বলতে একটা ছোট অংশ আছে, তাহলে সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান মিলে 20 মার্ক। সাধারণ জ্ঞান বলতে বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক, তাহলে 3 20-এ হলো 60, আর বাকি 40 থাকবে মেডিকেল সায়েন্স থেকে। এবং মেডিকেল সায়েন্সের কোশ্চেনটা কেমন হবে এটা আমরা অনেকটা 39 এবং 42-র যে দুইটা স্পেশাল বিসিএস সেখান থেকে আমরা ধারণা করতে পারি, কারণ সেগুলার পিএসসি নিয়েছে এবং এই পরীক্ষাটাও পিএসসি নিবে। সুতরাং পিএসসির কাছে সিলেবাসটা একই রকমই থাকবে, তাই না? তো সেখানে হচ্ছে 10 মার্ক আমরা বলতে পারি যে অ্যানাটমি থেকে, 10 মার্ক ফিজিওলজি, 10 মার্ক প্যাথোলজি এবং মাইক্রো একসাথে, আর 10 মার্ক মেডিসিন থেকে। আমরা এখানে কিন্তু ওইভাবেই কিন্তু আপনাদেরকে কোশ্চেন গুলা দেখাবো। তাহলে মহাস্থানগড় কিসের জন্য বিখ্যাত, এটা মূলত সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশের কোশ্চেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন কি সহজ কোশ্চেন। আপনি যদি এই কোশ্চেন কমন নাও পড়ে, মনে করেন আপনি পড়েন নাই, কিন্তু আপনি তো জানেন মহাস্থানগড় যে কিসের জন্য বিখ্যাত, এটা আমরা জানি, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, টিভিতে দেখে আসতেছি। তাহলে এটা স্থলবন্দর না, ব্যবসা কেন্দ্র না, পাহাড় না, এটা হচ্ছে যে প্রাচীন পুরাকীর্তি। কোশ্চেন এরকমই আসবে। চাঁদের সমার্থক শব্দ, আমরা বলেছি যে বাংলা ব্যাকরণের টপিক, তার মধ্যে একটা টপিক কিন্তু সমার্থক শব্দ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। তাহলে চাঁদের সমার্থক শব্দ এখানে হচ্ছে রজনীকান্ত। অনেকে কিন্তু নিশিথিনী দেখে কিন্তু কনফিউজড হয়ে যাবেন, বাট এখানে অ্যান্সার হবে রজনীকান্ত। ঠিক আছে, তারপরে আসি আমরা খয়ের খা, বাগধারা। ব্যাকরণের আরেকটা টপিক, বাগধারা থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, আমরা সুন্দর করে পড়াই দিব। তাহলে খয়ের খা মানে হচ্ছে তোষামোদকারী। আমরা চলে আসছি ইংলিশে, অর্থাৎ এখানে কিন্তু কোনো সিকোয়েন্স কিন্তু মেনটেন করবে না, বাংলা পরে ইংলিশ চলে আসবে। মেইন পরীক্ষাও এরকমই হবে। হ্যাঁ, তাহলে নো সুনার হ্যাড
আই সিন দ্য বার্ড, তাহলে নো সুনার হ্যাড এর সাথে কি বসে? নো সুনার হ্যাড যেখানেই থাকবে তার সাথে আমরা জানি যে দেন বসে। এটা একটা হচ্ছে ইডিয়ম। হ্যাঁ, এই জিনিসটার উপর আমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে, তো মনে রাখবেন যে এখানে হচ্ছে দেন। তারপরে দেখেন আমাদের সাধারণ জ্ঞানের যে আন্তর্জাতিক অংশ, সেখান থেকে একটা প্রশ্ন এসেছে, আন্তর্জাতিক অপরাধ আদালত কোন দেশে অবস্থিত? এটা খুবই মানে একটা বেসিক কোশ্চেন। এই কোশ্চেনটা বারবার বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। দেখেন আমরা সবাই জানি যে রাজধানীর নাম, আমরা শহরটার নাম অনেকেই জানি যে হেগে অবস্থিত, কিন্তু সেটা যে নেদারল্যান্ডে অবস্থিত এটা হয়তো অনেকে নাও জানতে পারি। তাহলে এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত। শুদ্ধ অশুদ্ধ বানান এটা মনে রাখবেন, এটা আপনার প্রিলিমিনারি পরীক্ষাও লাগবে, রিটেন পরীক্ষাও লাগবে। তাহলে এই দেখেন মুমূর্ষু, এটা একদম শুদ্ধ বানানের একদম ক্লাসিক্যাল একটা কোশ্চেন। মুমূর্ষু, দুই পাশে দুইটা হ্রস্বকার, মাঝখানে একটা দীর্ঘকার, সেটা হচ্ছে মুমূর্ষু শব্দের সঠিক বানান। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ, হ্যাঁ এটা সহজ কোশ্চেন, কিন্তু এটা যদি আপনি না পড়ে যান আপনি কিন্তু এখানে অগ্নিবীণা দেখায় আসবেন। তাইলে অগ্নিবীণা অবশ্যই কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, কিন্তু আমার এখানে চাইছে কি প্রথম গ্রন্থ, প্রথম প্রকাশিত গ্রন্থ কিন্তু অগ্নিবীণা না। সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ব্যথার দান, এটা একটা গল্প গ্রন্থ। তারপরে দেখেন অ্যাপেল অফ ডিসকর্ড, হ্যাঁ বাংলায় যেমন বাগধারা, ইংরেজিতে তেমন হচ্ছে আমাদের ফ্রেজেল ইডিয়মস। তাহলে অ্যাপেল অফ ডিসকর্ড মানে কি? এটা কি চোখের মনি? না, এটা হচ্ছে যে জিনিসটা নিয়ে আমার ঝগড়া হচ্ছে, মানে হচ্ছে এখানে অবজেক্ট অফ ডিসপুট, মানে যে বিষয়টা নিয়ে ঝগড়া। তারপরে বাংলা সাহিত্যের প্রথম মহাকবি, এটা আসলে বলার কিছু নেই, আপনারা সবাই পারেন যে মাইকেল মধুসূদন দত্ত। তারপর আমরা চলে আসি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স। এগেইন এটা হচ্ছে আপনার এমসিকিউ এবং রিটেন দুই জায়গাতেই আপনার লাগবে কারেকশন, বাংলায় যেমন শুদ্ধ অশুদ্ধ, ইংরেজিতে হচ্ছে কারেকশন। তাহলে কোনটা? দেখেন দ্য ম্যান, দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার, হ্যাঁ এখানে সিটিং আইএনজি যুক্ত হয়ে, বাট এটা কিন্তু ওই মানুষটার একটা অবস্থা কিন্তু এটা প্রকাশ করছে। তাইলে এই জিনিসটা গ্রামারের একটা ইম্পর্টেন্ট অংশ। আমাদের গ্রামারের স্যার আছেন মির্জা সুমন স্যার, আপনাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবেন, আমি জাস্ট দেখায় যাচ্ছি। তাহলে এখানে ডি অপশনটা ট্রু হবে, দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার ইজ হ্যাপি। তারপর দেখেন কোনটা স্থানীয় সরকার, বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের অনেক কিছু কিন্তু আমাদের যে সিলেবাসটা পিএসসি প্রোভাইড করেছে সেখানে কিন্তু সরকার ব্যবস্থার কথা উল্লেখ নাই, কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকবে। তাহলে এই জিনিসটা আপনি শুধু সিলেবাস দেখলে হবে না, আপনি হচ্ছে যে বিগত যে কোশ্চেন গুলা সেগুলা যখন দেখবেন বা আমাদের ক্লাস যখন করবেন আপনার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার একটা উপাদান হচ্ছে উপজেলা পরিষদ, জেলা প্রশাসন কিন্তু না। কারণ জেলা প্রশাসক কিন্তু বা জেলা প্রশাসনের যে পরিষদ উনি কিন্তু সরাসরি কিন্তু উনি নির্বাচিত হন না, উপজেলা পরিষদের কিন্তু নির্বাচন হয়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এগেইনস্ট আরেকটা কারেকশন। তাহলে হচ্ছে আমাদের দেখেন যখন দুইটা জিনিস, দুইটা ঘটনা ঘটেছে অতীতকালে, তখন যেটা মোর পাস্ট মানে বেশি অতীতে হয়েছে সেটা হয় হচ্ছে পাস্ট কি, একটা হয় হচ্ছে আমাদের একদম সিম্পল পাস্ট, আরেকটা হয় হচ্ছে আমাদের কি, এই যে দেখেন হি আস্কড ইফ উই হ্যাড টেকেন, মানে একটা যেটা বেশি অতীতে সেটা হচ্ছে আমরা হ্যাড দিয়ে প্রকাশ করব, আর হচ্ছে যেটা কম অতীতে সেটা শুধুমাত্র হি আস্কড হবে। তাহলে এরপর আমরা চলে আসি ফেসবুকের জনককে। আমরা সবাই জানি যে ফেসবুক আমরা সারাদিন ব্যবহার করি, তার জনক হচ্ছে মার্ক জাকারবার্গ। স্বাধীনতা যুদ্ধে কয়জনকে? দেখেন এই ধরনের আপনার কাছে মনে হচ্ছে এগুলো তো চাইল্ডিশ কোশ্চেন, কিন্তু আসলে এই ধরনের কোশ্চেনই আসবে পরীক্ষায়। হ্যাঁ কিছু কোশ্চেন অবশ্যই খুব ডিফিকাল্ট আসবে, বাট সেটা হয়তো 20 to 25%, বাকি 75%ই আপনার এই ধরনের কোশ্চেনই আসবে। আমরা জানি যে 7 জন বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ যুদ্ধে সংবিধানের কোন ভাগে মূলনীতি সমূহ বর্ণিত হয়েছে? সংবিধান থেকে কোশ্চেন তো থাকবেই। তো আসলে সংবিধানে আমরা জানি যে বিসিএস এ আপনারা যখন পড়াশোনা করেন অনেক ডিটেলস পড়েন, এখানে হয়তো কম পড়লেই একদম বেসিক কোশ্চেন গুলা পড়লেই আপনার কিন্তু হয়ে যাবে। তাইলে এখানে হচ্ছে কোন ভাগে, আমরা যে প্রথম যে ভাগ সেখানে কিন্তু প্রজাতন্ত্র সেটার নাম, দ্বিতীয় ভাগে হচ্ছে মূলনীতিগুলা নিয়ে আলোচনা করা হয়েছে। ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? সাধারণ জ্ঞানের বেসিক কোশ্চেন। আমরা জানি যে আমাদের দেশে যে কয়টা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য আছে তার মধ্যে একটা ষাট গম্বুজ মসজিদ, যেটা বাগেরহাটে অবস্থিত। তারপরে আসুন চুজ দ্য প্যাসিভ, তাইলে হচ্ছে আমাদের যে ভয়েস যেটা, হিজ কমেন্ট সারপ্রাইজড মি, তাহলে আই ওয়াজ সারপ্রাইজড। দেখেন আমরা যেটা ভয়েস তো আমরা সবাই পাই, সবাই পড়ে আমরা এই পর্যায়ে আসছি, বাট আমরা বেশিরভাগ ভয়েস কিন্তু বাই দিয়ে করে অভ্যস্ত, তাই না? তাইলে হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিন্তু বাই হয় না। তো সেই জিনিসগুলা পরীক্ষা মনে রাখবেন যে এক্সেপশন গুলাই বেশি আসে। তো এটা একটা কমন এক্সেপশন, খুব বেশি কঠিন কিছু না। তাহলে আই ওয়াজ সারপ্রাইজ বাই না হয়ে আই ওয়াজ সারপ্রাইজ এট হিজ কমেন্ট হবে। যাই হোক, আমি আমি তো আর ইংরেজি মানে টিচার না, আপনাদের যিনি ইংরেজি টিচার থাকবেন তিনি সুন্দর করে আপনাদের ব্যাখ্যা করে দিবেন। আমি জাস্ট দেখা দিচ্ছি যে এই ভয়েস থেকে যে আপনাদের কোশ্চেন থাকবে সেটা কোন দেশটা এশিয়া মহাদেশে অবস্থিত নয়। এগেন আপনি যদি নাও করে যান মেইন পরীক্ষা আপনি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। এটার অ্যান্সার হচ্ছে
ইরান, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, এগুলো তো এশিয়া মহাদেশে। মিশর, হ্যাঁ অনেকের কনফিউশন থাকতে পারে যে মিশর আসলে, কিন্তু মিশর যদি আমরা বলতেছি মধ্যপ্রাচ্য, আমরা একটা কনসেপ্ট আছে আমাদের যে মধ্যপ্রাচ্য মানে হচ্ছে এশিয়া, কিন্তু মিশর কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত, এশিয়া মহাদেশে না। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে? অ্যান্সার হচ্ছে প্রমথ চৌধুরী। আমরা পারবো ইনশাল্লাহ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, এটা পারবো না এমন কেউ নাই, অ্যান্সার হচ্ছে চর্যাপদ। তারপরে আসেন চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। এটা কিন্তু একটা, এটা আমাদের জন্য হয়তো অনেকের জন্য কঠিন হয়ে যায় যদি আপনি এটা না পড়ে যান, ঠিক আছে? তাইলে এই যে মেমোরেন্ডাম, আমরা যে স্মারকলিপি বিভিন্ন সময় আমরা যে প্রতিবাদে হচ্ছে প্রিন্সিপালের কাছে, জেলা প্রশাসকের কাছে, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে আসি, তাহলে সেটা হচ্ছে মেমোরান্ডাম, আর সেটার যে প্লুরাল ফর্ম সেটা হচ্ছে মেমোরান্ডাম। তারপরে আসেন মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি? তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে হচ্ছে বীরাঙ্গনা। হম। তাহলে এরকম সাহিত্য এবং বাংলা সাহিত্য এবং ব্যাকরণ মিলে কোশ্চেন থাকবে হচ্ছে 20টা। তার মধ্যে সাহিত্যের হয়তো 5-6টা, 7টা, 8টা, বাকিটা ব্যাকরণ থাকবে। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? ক্র্যাক প্লাটুনের নাম আমরা সবাই মোটামুটি শুনছি। যে ক্র্যাক প্লাটুনের হচ্ছে বিখ্যাত সদস্য ছিলেন কারা? রুমি, মুক্তিযোদ্ধা রুমি, সাদেক হোসেন খোকা। তারা কোথায় অপারেট করতেন? তারা ঢাকা শহরে অপারেট করতেন। পদ্মাবতী বিখ্যাত বাংলা সাহিত্যের একটা কাব্য, এবং মধ্যযুগে এই কাব্যের রচয়িতা হচ্ছে আলাওল, মহাকবি আলাওল বলা হয় যাকে। এবং পদ্মাবতী কিন্তু পরবর্তীতে আপনার হিন্দি সিনেমাও আমরা দেখেছি হয়েছে, এবং দুইটার সোর্স কিন্তু একই, অর্থাৎ এটা একটা হিন্দি মহাকাব্য ছিল, আবনুবাদ মালিক মোহাম্মদ জায়সি রচিত, যেটা থেকে বাংলায় আসলে উনি অনেকটা অনুবাদ না, উনি হচ্ছে এটাকে অনেকটা কি বলে, এটাকে হচ্ছে ইন্সপায়ার্ড বাই, মানে হচ্ছে ওইটার একটা অনুবাদ না, ইন্সপায়ার্ড বাই হচ্ছে তিনি রচনা করেছেন। পরবর্তীতে ওই ওই সেম জিনিসটা থেকে কিন্তু বলিউডের সিনেমাও কিন্তু নির্মিত হয়েছে। তাইলে আমাদের যে ব্যাচটা সম্পর্কে আমরা আরেকটু দেখে নেই ডিটেলস। আমাদের এই ব্যাচটা আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে যে আমাদের 60 মার্কের যে জেনারেল অংশ সেটা, সেটার জন্য, এবং হচ্ছে যে আপনার আহ হোল মানে হচ্ছে পুরো জেনারেল প্লাস মেডিকেল সায়েন্স 100 মার্কের জন্য আমাদের হচ্ছে এই ব্যাচটা, যেটা 26 তারিখ শুরু হবে, যেখানে 24টা ক্লাস থাকবে, এটা রেগুলার ক্লাস। এবং পরবর্তীতে আপনাদের চাহিদার ভিত্তিতে এবং যদি টাইম থাকে আমরা কিছু রিভিউ ক্লাসও নিব, এক্সট্রা কিছু রিভিউ ক্লাসও নিব। তবে একদম বেসিক ক্লাস হচ্ছে 24টা, র্যাপিড ফায়ার আমরা হয়তো 2 থেকে আড়াই মাস বা 3 মাসের মধ্যে শেষ করে দিব। আপনাদের যা যা প্রয়োজন সবকিছু পড়াই দেওয়া হবে। 26 তারিখ থেকে শুরু হবে, এবং ফি হচ্ছে মাত্র 4,000 টাকা। তাও যারা আমাদের বিগত সময় জেনেসিস এর সাথে যুক্ত ছিলেন তাদের জন্য 1,000 টাকা ডিসকাউন্ট থাকবে। আর যারা হয়তো আমাদের হচ্ছে যে বিসিএস কোর্সে আছেন অলরেডি, তাদের মোটামুটি এর চেয়ে বেশি পড়া হয়ে গেছে, কিন্তু মেডিকেল সায়েন্সটা যেহেতু আমাদের চলমান জেনারেল বিসিএস এর কোর্সে নাই, তারা শুধু মেডিকেল সায়েন্সের যে 40 মার্কের প্রিপারেশনের জন্য ভর্তি হতে পারে। এখানে 12টা ক্লাস, এগেইন হয়তো আমাদের রিভিউ ক্লাস থাকবে। এটার ফি হচ্ছে আপনার 1500 টাকা, এখানে কোনো ডিসকাউন্ট নেই, 1500 টাকা ফিক্স থাকবে আর কি। যাই হোক, আমরা চলে আসি মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টরের কমান্ডার। তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে পরীক্ষা কোশ্চেন থাকবেই, তো আমরা এটা পড়াই দিব ইনশাল্লাহ। তো 2 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। Which one is an example of positive degree? তাহলে এই যে ডিগ্রি অফ কম্পারিজন, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এখান থেকে কোশ্চেন থাকবে। তাহলে এখানে দেখেন মাচ, মোর, মোস্ট। তাহলে মাচটা হচ্ছে পজিটিভ, মোরটা হচ্ছে কম্পারেটিভ, মোস্ট যদি হয়, এখানে মোস্ট অবশ্য নাই, তাহলে সেটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে মাচটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, তারপরে আসেন নিচের কোনটা দেশি শব্দ নয়? দেশি বিদেশি শব্দ, শব্দের প্রকারভেদ, তাই না? তাইলে হচ্ছে দেশি শব্দ আমরা পড়বো, আমরা হচ্ছে মনে রাখার ছন্দ আপনাদেরকে হয়তো বলে দেই। তার মধ্যে এগুলো এই যে কুলা, ডাব, চুলা দেশি শব্দ। চাবি হচ্ছে একটা পর্তুগিজ শব্দ, কাজেই চাবি দেশি শব্দ নয়। ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, ডাইড অফ, ডাইড ফ্রম, এগুলো নিয়ে কিন্তু কনফিউশন থাকে। মনে রাখবেন যে ডিজিজ যদি বলা হয় তাহলে কিন্তু ডাই অফ হয়, কিন্তু যদি ডিজিজ না হয় কোনো একটা অ্যাক্সিডেন্ট, যে হঠাৎ করে একটা করতে করতে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি সে মারা গেল, তাহলে হচ্ছে দেখেন সে কিন্তু ওভার ইটিং, খাইতে খাইতে সে মারা গেল, এটা ওভার ইটিং নট এ ডিজিজ, এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, তাহলে এটা হবে ফ্রম। কিন্তু যদি আমি একটা ডিজিজ বলতাম ক্যান্সার, তখন কিন্তু অফ হইতো। ঠিক আছে? ডাব্লিউডাব্লিউই আমরা বলছি যে সাধারণ জ্ঞান থেকে 20 মার্ক, তার মধ্যে কিন্তু সাধারণ জ্ঞানের মধ্যে সাধারণ বিজ্ঞান ঢুকাই দিছে, বিজ্ঞান এবং কম্পিউটার আর কি। তো ওখান থেকে হয়তো 3-4 মার্কের বেশি আসবে না। এবং আমরা আপনাদের একটা ক্লাস রাখবো বিজ্ঞানের উপরে, আসলে বেসিক কোশ্চেন বেশি আসে, অনেক সময় একটু কঠিনও আসতে পারে। ডাব্লিউ এর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, এশিয়ার দীর্ঘতম নদী আমরা সবাই জানি যে ইয়াংসি কিয়াং। চীনের 2টা নদীর নামই বিখ্যাত, ইয়াংসি কিয়াং আর হুয়াংহো। একটা হচ্ছে চীনের দুঃখ হুয়াংহো, একটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি কিয়াং। তারপরে আসেন শি টোল্ড দ্যাট শি
ভিজিট, মানে ভিজিটটার কি রাইট ফর্ম অফ ভার্ব কি হবে, লন্ডন নেক্সট মান্থ। তাহলে সে বলছে যে সে লন্ডনে যাবে, বলছে কিন্তু 2 মাস আগে, তখন এটা ফিউচার ছিল, কিন্তু এখন তো ওই ফিউচারটাও পাস্ট হয়ে গেছে, তাই না? মানে 2 মাস আগে সে বলছে যে আমি 1 মাস পরে লন্ডনে যাব, এখন ওই সময় সেটা ভবিষ্যৎ কাজ ছিল, কিন্তু এখন তো ওই 1 মাসটা অতীত হয়ে গেছে। তাহলে উইলের অতীত কি, উড। তাহলে শি উড ভিজিট লন্ডন হবে নেক্সট মান্থ। ঠিক আছে, তারপরে দেখেন দ্য চাইল্ড শোজ দ্য ম্যান, মানে হচ্ছে যে আমরা বলি না যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, একই রকম কি আমাদের সকালের সূর্য দেখেই দিনের বাকিটা বোঝা যায়, তাহলে মর্নিং শোজ দা ডে। তাইলে এটা দিয়ে কি বুঝাইছে, দুইটা দুইটা জিনিস কি, দুইটা কথা আসলে মিনিং একই, তাইলে এটাকে আমরা বলতেছি কি সিমিলি, উপমা, একটা একটা উপমা। তারপর পথের দাবি উপন্যাসের অ্যাগেন বাংলা সাহিত্যের যে কোশ্চেন, পথের দাবি উপন্যাস বিখ্যাত উপন্যাস, সেটা রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চুজ দ্য কারেক্ট স্পেলিং, তাহলে কারেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারেকশন থেকে আবারও বলি এমসিকিউ রিটেনে কোশ্চেন আসবে, একাধিক কোশ্চেন আসবে। তাহলে এখানে অ্যাকনলেজমেন্ট, এটা আমরা ইউজ করি আমাদের কমন কোশ্চেন, অনেক সময় আনকমনও আসে। আমি আপনাদের জন্য কমন এক্সাম্পল দিয়ে দিলাম, আনকমন গুলোও কিছু আপনাদের পড়া লাগতে পারে। ন্যাটো, তাহলে আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সাধারণ জ্ঞান থেকে একটা ইম্পর্টেন্ট টপিক। ন্যাটো, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামে অবস্থিত। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম, সিনোনিম, অ্যান্টোনিম? সিনোনিম হচ্ছে মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ। শ্যাবি, শ্যাবি মানে হচ্ছে পুরানো হয়ে গেছে, জঞ্জাল হয়ে গেছে, তাহলে তার অপোজিট শব্দ হবে নিউ। তারপরে আসেন যে তার টিচার সেড থ্যাংক ইউ মাই বয়েজ, এটা তো টিচার ডিরেক্ট ন্যারেশন করছে, বাট ইনডিরেক্ট যখন এটাকে আমরা বলবো সিলেবাসের একটা টপিক, তখন দ্য টিচার থ্যাংক দ্য বয়েজ, শেষ, এখানে আর কোনো ইনডিরেক্ট হয়ে গেল। তারপরে দেখেন সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল আমরা অবশ্য কিছুদিন আগে দেখেছি কি ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন, যে পানামা খাল আমেরিকাকে দিয়ে দিতে হবে। তাহলে পানামা খাল এই মুহূর্তে বেশি আলোচিত, কিন্তু সুয়েজ খাল তো বিশ্বের খুব গুরুত্বপূর্ণ একটা খাল, তো এটা কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। তারপরে দেখেন যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বর গুপ্ত, পরীক্ষা এভাবেই আসছে, কিন্তু তার আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি কি লিখেছেন, যে কত রূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া, তো তার বিখ্যাত উক্তিগুলো অনেক সময় আসে, তো তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। হালদা নদী কিসের জন্য বিখ্যাত? আমরা জানি যে বিশ্বের বা এশিয়া মহাদেশের একমাত্র যেখানে কার্প জাতীয় মাছ ডিম ছাড়ে, মানে রুই কাতলা জাতীয় মাছ যেখানে ডিম ছাড়ে, যে ডিমগুলা পরবর্তীতে সংগ্রহ করে হ্যাচারিতে বিক্রি করা হয়, কোটি কোটি টাকা আমাদের দেশ আয় করে, আমাদের যে জেলেরা আয় করে, তাহলে মাতৃ মৎস্য ভান্ডার হিসেবে সেটা বিখ্যাত। আমাদের দেশে একমাত্র কিন্তু এই নদীতেই কার্প জাতীয় মাছের আমাদের ডিম সংগ্রহ করে জেলেরা। সায়েন্স অফ টিচিং ইজ কল্ড, এগুলাকে বলা হয় লিটারারি টার্মস, হ্যাঁ, এগুলা থেকে কোশ্চেন আসে। তাহলে হচ্ছে সায়েন্স অফ টিচিং কে বলা হয় কি পেডাগগি, মানে হচ্ছে শিক্ষাবিদ্যা আর কি, হ্যাঁ, এটাই হচ্ছে সায়েন্স অফ টিচিং। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ, এটা নিয়ে একটা দীর্ঘ সময় কনফিউশন ছিল, আগে ভারত এটা অ্যান্সার ছিল, বাট কয়েক বছর আগে কিন্তু এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে একদম, রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে যে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। দেখেন সিম্পল জিনিস, কিন্তু এটা আমাদের কনফিউশনের কারণে হয়তো 1 মার্ক মিস হয়ে যেতে পারে। দা হিউমিলিয়েশন, এখানে আমাদের দুইটা কিন্তু কনফিউশন একই, অ্যাগেন সিম্পল জিনিস, কিন্তু হিউমিলিটি আর হিউমিলিয়েশন, হিউমিলিয়েশন মানে কি অপমান করা, আর হিউমিলিটি মানে কি বিনয়। তাহলে হিউমিলিয়েশন মানে কি অপমান করা, এখানে কোনটা? এখানে হবে হচ্ছে ডিসগ্রেস। কোন দেশটি নিরাপত্তা পরিষদের সদস্য নয়? আমরা জানি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী দেশ আছে, অস্থায়ী দেশও আছে, তাহলে অস্থায়ী দেশের তালিকাগুলো আমাদের জানতে হবে। 5টা স্থায়ী দেশ, তাদের আবার ভেটো পাওয়ার আছে, ভেটো মানে আমি মানি না, মানে তারা যখন কোনো প্রস্তাবে বলে যে আমি মানি না, তখন ওই প্রস্তাব আর পাশ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই ভেটো দানকারী দেশগুলোর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা জয়ী শক্তি, অর্থাৎ যারা জয়লাভ করছে মিত্র শক্তি, তারাই কিন্তু তখন যেহেতু জাতিসংঘ গঠন করছে, তারাই কিন্তু ভেটো পাওয়ারটা অর্জন করছে। জাপান কিন্তু পরাজিত শক্তি, অক্ষ শক্তি জার্মানির সাথে, তো কাজেই তাদের ভেটো পাওয়ার নাই, বাকিদের কিন্তু আছে, চীন, রাশিয়া, যুক্তরাজ্য। নেপোলিয়ন বোনাপার্ট, হ্যাঁ আমরা সবাই জানি কোন দেশের সমন্বয়ক, নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছে ফ্রান্সের একজন বিখ্যাত সমন্বয়ক। তাহলে এটা কিন্তু আপনাদের না পড়লেও হয়তো আপনারা পেরে যাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, যে কোনো একটা পিএসসির পরীক্ষা হবে আর রবীন্দ্রনাথ ঠাকুর থাকবেন না, এটা তো হইতেই পারে না। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এটা মনে হয় যে সবচেয়ে সিম্পল কোশ্চেন, হয়তো আরো অনেক কঠিন কোশ্চেন আসতে পারে, আমরা জাস্ট নমুনা হিসেবে দেখাইছি যে কত সালে নোবেল পুরস্কার পান, 1913 সালে। অধ্যাদেশ, সাম্প্রতিক সময় এই যে মনে করেন যে দেশে বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে সংস্কারটা যখন হবে তখন সংসদ ছাড়া কি সংস্কার হয়? হ্যাঁ হয়, রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন।
পরবর্তীতে যখন নির্বাচিত সরকার আসবে তারা ওই অর্ডিন্যান্সটাকে সংসদে পাশ করে আইনে পরিণত করবে। তাহলে রাষ্ট্রপতি যেভাবে হচ্ছে একটা সংস্কার করতে পারেন, আইন করতে পারেন, সেটাকে বলা হয় অর্ডিন্যান্স অথবা অধ্যাদেশ। অধ্যাদেশ কে জারি করেন? মহামান্য রাষ্ট্রপতি। শিবরাত্রির সলতে একই রকম, এটা হচ্ছে একটা বাগধারা। তাহলে শিবরাত্রির সলতে মানে হচ্ছে একমাত্র বংশধর। হ্যাঁ, বংশের প্রদীপ বলা হয় না, সলতে মানে কি? ওই যে প্রদীপের যেটা ইয়া দিয়ে জ্বালানো হয় আর কি। রোহিণী, এটা একটু কঠিন কিন্তু, হ্যাঁ, উপন্যাসের চরিত্রগুলা আপনি একদম বেসিক ধারণা থেকে না পড়ে গেলে তো এটা পারবেন না। তাইলে রোহিণী, বাট এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। কোন উপন্যাসের চরিত্র? অ্যান্সার হচ্ছে আপনার কৃষ্ণকান্তের উইল। পথিক তুমি পথ হারাইয়াছ, উক্তি, এটাও না পড়ে গেলে পারবেন না। এটাও আগেরটাও বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাসের চরিত্র, এটাও বঙ্কিমচন্দ্রের একটা বিখ্যাত উপন্যাসের একটা বিখ্যাত ডায়লগ। কপাল কুণ্ডলা, বঙ্কিমচন্দ্রের আরেকটা কিন্তু বিখ্যাত ডায়লগ, যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। ময়নামতি কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, আমরা দেখেছি এর আগে পুন্ড্রনগর বা হচ্ছে মহাস্থানগড় থেকে এসেছে ময়নামতি থেকে। ময়নামতি হচ্ছে বৌদ্ধ বিহার, ময়নামতি বিহারে হয়তো আপনাদের অনেকে গেছেন। কোন গ্রন্থ আলাউল কর্তৃক রচিত নয়? তাহলে দেখেন, মধ্যযুগের সবচেয়ে বিখ্যাত কবি এবং মধ্যযুগের যে প্রণয় উপাখ্যান, মধ্যযুগের একটা সাহিত্য বিভাগ, তার সবচেয়ে বিখ্যাত কবি হচ্ছে কি? আলাউল। কিন্তু প্রথম কবি, প্রথম মুসলমান কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। তিনি লিখেছেন ইউসুফ জুলেখা, আর বাকিগুলা সবগুলাই কিন্তু লিখেছেন আলাউল। চুজ দ্য কারেক্ট ট্যাগ। হ্যাঁ, ট্যাগ একটা টপিক আছে, আমরা জানি যে রাবি ইজ এ গুড বয়, ইজ নট হি। হ্যাঁ, তাহলে এটা যেহেতু রাবি একজনের নাম, তাহলে হি হবে, এবং সে ছেলে, সিও হবে না, ইটো হবে না। হ্যাঁ, তাহলে প্রথমটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এগেন, আমি কিন্তু বাংলার যেহেতু ইংরেজি টিচার না, আপনাদের ইংলিশ টিচার কিন্তু আমাদের ক্লাসে সুন্দর করে এগুলো বুঝাই দিবেন। আমি জাস্ট দেখাই যাচ্ছি যে এই যে কারেকশন ট্যাগ, এগুলা থেকে কোশ্চেন আসে। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ আমরা কিন্তু দেখেছি যে কোশ্চেন প্রথম একটা ছিল, প্রথম গ্রন্থ, সেটার নাম কি? ব্যথার দাম, যেটা মূলত গল্প গ্রন্থ। একই বছর 1922 সালেই তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, জাস্ট কয়েক মাসের ডিফারেন্সে। সেটা হচ্ছে যেটা আপনারা সবাই পারবেন, অগ্নিবীণা। হুইচ ওয়ান ইজ এন এক্সাম্পল অফ পজিটিভ ডিগ্রি? আমরা দেখেছি যে পজিটিভ ডিগ্রি কোনটা ছিল, ওইখানে ওখানে ছিল মাচ, মোর, মোস্ট। একই রকম, ওটা তো বেশি। এবার কমের কথা হইলে লিটল, লেস, লিস্ট। তাহলে লিটল হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি, যেটা কম্পারেটিভ হচ্ছে লেস, সুপারলেটিভ হচ্ছে লিস্ট। অনেক সময় থাকে একই টপিকের দুই তিনটা কোশ্চেন থাকে, তো আপনি যখন একটা পারবেন না, তখন দেখবেন যে পরেরটাও পারবেন না, আর একটা পারলে আপনার বোনাস হিসেবে আরো আরেকটা মার্ক হয়তো আপনি পেয়ে যান। এরকম কোশ্চেন প্রায় থাকে। প্রোটিন তৈরি হয়, এগুলো হচ্ছে আমাদের আপনারা যারা ডক্টর, তাদের হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে স্ট্রেংথের জায়গা। কারণ হচ্ছে বিজ্ঞানের যে কোশ্চেন গুলো আসে, মেডিকেল সায়েন্স তো আশা করা যায় আপনাদের মার্ক তুলতেই পারবেন, বিজ্ঞানের কোশ্চেন গুলো কিন্তু আমরা মার্ক তুলতে পারি। দেখেন, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, আমাদের জন্য কিন্তু বেশ সহজ কোশ্চেনটা। গ্রাফিন তার বহুরূপী। আমরা পড়ে এসেছি 9-10-এ, যেটা একটা কার্বনের বহুরূপী। নিচের কোন ডিভাইসটা? এই কম্পিউটারটা কিন্তু একটু কঠিন হয়ে যায়, তাহলে কম্পিউটারটা আমাদেরকে এটা আপনাদের জন্য ক্লাস থাকবে, বা হচ্ছে আপনারা যদি ক্লাস না করেন নিজে নিজে একটু পড়তে হবে, এটা না পড়ে পারা যাবে না। ইনপুট ডিভাইস আছে, আউটপুট ডিভাইস আছে, একমাত্র একটা ডিভাইস আছে যেটাতে বোথ ইনপুট আউটপুট দুইটাই পাওয়া যায়, যেটা আমরা ইউজ করি সবসময়, সেটা হচ্ছে টাচ স্ক্রিন। আরএফআইডি বলতে কি বোঝায়? রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলাশন, আমরা বারবার পড়ে থাকি, তো ওইটার মধ্যে অনেকটা, এটা মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এটা হচ্ছে কম্পিউটার বা আইসিটির একটা কোশ্চেন। এবার চলে আসি, দেখছেন 60টা কোশ্চেন কিন্তু আমরা দেখাই ফেলছি। 60টা কোশ্চেন আসছে কোথা থেকে? আমাদের হচ্ছে বাংলা, ইংলিশ। হ্যাঁ, আর বাংলার মধ্যে হচ্ছে গ্রামারটাই বেশি, কিছু আসে সাহিত্য থেকে। ইংলিশের মধ্যেও গ্রামারটা বেশি, ইংলিশ লিটারেচার খুবই কম কোশ্চেন আসে। হ্যাঁ, আমরা বিগত অনেকগুলা পিএসসি নন ক্যাডার কোশ্চেন সলভ করে দেখেছি যে দু একটা কোশ্চেনের বেশি আসে না। আমাদের এখানেও হয়তো আপনারা পান নাই লিটারারি টার্মস পাইছেন। লিটারারি টার্মসটা আমরা হচ্ছে সাহিত্যের অংশ ধরতে পারি। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের মধ্যে আবার বিজ্ঞান এবং আইসিটির দু একটা কোশ্চেন আসে। আর বাকি 40 মার্ক কিন্তু আপনার আসবে কোথা থেকে? আপনারা আসবে, এখানে পাস মার্ক নাই, এখানে হচ্ছে আমি 10 গুণ পর্যন্ত টিকাবো, যত নাম্বারে এসে ঠেকে সেটাই হচ্ছে কাট মার্ক। হ্যাঁ, তবে কম্পিটিশনটা যেহেতু শুধু ডাক্তারদের মধ্যে হবে, আশা করা যায় যে এখানে ওই বিসিএস এর মতো কাট মার্ক নিয়ে যে খুব মানে জল্পনা কল্পনা এত বেশি হয়তো নাও হতে পারে আর কি। তবে এটা এখানে কিন্তু আমরা দেখলাম যে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, আমাদেরকে প্রচুর মেসেজ পাঠাচ্ছেন, আমাদের মানে দেখতে পাচ্ছি যে আপনাদের আগ্রহ অনেক বেশি। সুতরাং একদম হেলাফেলা করা যাবে না যে ডাক্তারদের মধ্যে পরীক্ষা, হ্যাঁ 50 পাইলেই হয়ে যাবে, হয়তো এরকমটা নাও হতে পারে। হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে 39-42 কিন্তু ডাক্তারদের মধ্যেই কম্পিটিশন, কিন্তু কাটমার্ক কিন্তু একদম এত কম ছিল না। হ্যাঁ, সুতরাং একটু পড়াশোনা করতেই হবে। তাহলে আমরা মেডিকেল সায়েন্সের 40 মার্ক আমরা চলে আসলাম। এখানে থাকবে কি আবারও বলে নেই, অ্যানাটমি 10। এটা হচ্ছে বিগত পরীক্ষার উপর আমরা ভিত্তি করে আমাদের একটা
প্রেডিকশন আর কি। অ্যানাটমি 10, ফিজিওলজি 10, প্যাথোলজি তার সাথে আবার মাইক্রোবায়োলজি থাকবে 10, এবং মেডিসিন থেকে 10 মার্ক। কার্ডিওজেনিক শক মে বি ডিউ টু, দেখেন অপশন দেখে আমরা বুঝতে পারি হার্ট কি একটা পাম্পের মতো কাজ করে না? তাহলে পাম্পটা যখন ফেইল করে তখনই তো কার্ডিওজেনিক শক হয়, তাই না? তাহলে এটা হচ্ছে পাম্প ফেইলার। তারপর হচ্ছে আমাদের 60-year-old জেন্টলম্যান হ্যাজ বিন ডায়াগনোসড ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে কি পায়? সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড। এখানে কম্বাইন্ড মানে কি? মানে অবশ্যই দুইজনের কম্বিনেশন হইতে হবে। কোন দুইজন? একটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট বা পিরামিডাল ট্র্যাক্টের একটা নাম কি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, আরেকটা হচ্ছে কি ডরসাল কলাম, ডরসাল কলামের আরেকটা নাম হচ্ছে পোস্টেরিয়র কলাম। এছাড়া এখানে কি হয়? আরো তিনটা জিনিস হয়, আমরা দোয়া দিয়ে মনে রাখি, ডিওএ। হ্যাঁ, ওতে তার মধ্যে ওতে হচ্ছে অপটিক অ্যাট্রোপি, ডিতে তো ডরসাল কলাম লেশন, ঠিক আছে? ওতে অপটিক অ্যাট্রোপি কোনটা হয় না? সিজার কিন্তু হয় না, তাহলে সিজারটা হচ্ছে ফলস। এগুলো আমাদের ক্লাসে সুন্দর করে আমাদের যে পোস্ট গ্রাজুয়েশনের মেন্টরটা, তারা তো আপনারা সবাই জানেন, দেশের মেন্টর, তারা আপনাদের সুন্দর করে বুঝাই দিবে। হ্যাঁ, তারপরে আমরা আসি কমনেস্ট কজ অফ মেডিসিন থেকে কোশ্চেন। কমনেস্ট কজ অফ, বা আপনারা চাইলে ইনফেকশাস ডিজিজ বা মাইক্রোবায়োলজিও বলতে পারেন, হ্যাপাটাইটিক সিরোসিস ইন বাংলাদেশিস। তাহলে দেখেন আমাদের ডেভিডসনের যে কোশ্চেন গুলা থাকবে ওগুলা কিসের ভিত্তিতে? ওগুলো কিন্তু বাংলাদেশের কথা বলবে না, ওরা বলবে ইউকের কথা। বাট বাংলাদেশে কমনেস্ট কজ কি? হ্যাপাটাইটিস বি ভাইরাস। ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু হ্যাপাটাইটিস বি ভাইরাস, শুধুমাত্র ইউকে তে হচ্ছে হ্যাপাটাইটিস সি ভাইরাস। ডেঙ্গু, সরি, ড্রাগ ইউজড ইন স্ক্যাবিস। এটা দেখেন ইন্টারেস্টিং কোশ্চেন, এটা কিন্তু 39 বিসিএস এর কোশ্চেন। হ্যাঁ, এখানে দেখেন আইভারমেকটিনও আমরা স্ক্যাবিসে দেই, পারমেথ্রিনও স্ক্যাবিসে দেই, বাট বিসিএস এর কোশ্চেনে বা নন ক্যাডার কোশ্চেনে কখনো ডাবল অ্যান্সার হবে না। তাহলে এই দুইটার মধ্যে আপনি দেখবেন যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা সব রোগীকেই কিন্তু দেই হচ্ছে আমরা পারমেথ্রিন। যাদের নডিউলার বা নরওয়েজিয়ান স্ক্যাবিস আছে বা রেজিস্ট্যান্ট স্ক্যাবিস আছে তাদেরকে আমরা আলাদা করে আইভারমেকটিন দিই। তাহলে আইভারমেকটিন হচ্ছে কি আমার সেকেন্ড লাইন ড্রাগ। তাহলে আমার ফার্স্ট লাইন বা কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে? পারমেথ্রিন। তাহলে এভাবেও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, একাধিক সঠিক অ্যান্সারের মধ্যে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনাকে বাছাই করতে হবে। তারপর আসুন কার্ডিনাল, সরি এটা কোশ্চেনে ভুল আছে, ফিচার হবে। ফিচার অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস কোনটা? এখানে কোনটা? এখানে হবে স্ক্র্যাচিং। যার অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকবে তার চুলকানি তো অবশ্যই থাকবে, তো কাজে এটা হচ্ছে কার্ডিনাল ফিচার। ব্যাচ নিয়ে আমরা আলোচনা করেছি, তো আমাদের হচ্ছে যেটা আবারও বলে দেই, যেটা আমাদের রেগুলার ব্যাচ কম্বাইন্ড জেনারেল এবং মেডিকেল সায়েন্স, সেটা শুরু হবে 26শে ফেব্রুয়ারি। তবে তার মধ্যে 23শে ফেব্রুয়ারি আমাদের ওরিয়েন্টেশন হবে। সেখানে যারা উপস্থিত থাকবেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় আলাদা একটা ডিসকাউন্ট থাকবে। আর পরবর্তীতে আমরা 10ই মার্চের দিকে আমরা হচ্ছে মেডিকেল সায়েন্সের ব্যাচটা শুরু করব। যাদের আগে প্রিপারেশন নেওয়া আছে, মেডিকেল সায়েন্সটা বাকি আছে, তারা ওইটাতে ভর্তি হতে পারে। নেফ্রোটিক সিনড্রোম খুব কমন একটা টপিক, হ্যাঁ, পরীক্ষায় স্যারদের জন্য খুবই প্রিয়। তো নেফ্রোটিক সিনড্রোমের ফিচার আমরা সবাই জানি যে কি হয়, ম্যাসিভ প্রোটিন ইউরিয়া, প্রোটিন বের হয়ে যায়, বডিতে হয় জেনারেলাইজড ইডিমা, তাই না? এবং হাইপার কোলেস্টেরোলেমিয়া। তাইলে ম্যাসিভ প্রোটিন ইউরিয়া বা ওভার্ট প্রোটিন ইউরিয়া, ওভার্ট এটাও ম্যাসিভ প্রোটিন ইউরিয়া একটা টার্ম আর কি, তো সেটা ট্রু হবে। অলিগুরিয়া, হেমাচুরিয়া, হাইপারটেনশন এগুলো নেফ্রাইটিক সিনড্রোমের ফিচার, নট নেফ্রোটিক। তারপর আমরা আসি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর অফ হাইপারটেনশন। এই যে যে কমন ডিজিজ গুলো আমাদের দেশের জন্য, যেগুলো কমন, ডেভিডসনে তো হাজার হাজার ডিজিজ আছে, আপনি সব ডিজিজ পড়ে যেতে পারবেন না। তাহলে বাংলাদেশের কমন কি? হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ইসকেমিক হার্ট ডিজিজ, তারপর হচ্ছে আপনার এই যে সিরোসিস, এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকবে। স্ক্যাবিস, যেগুলো আপনি ডে টু ডে প্র্যাকটিসে, আপনি যখন আউটডোরে সরকারি কর্মচারী হাসপাতালে বসবেন আপনার কাছে তো হাইপারটেনশন রুগী আসবে, স্ক্যাবিসের রুগী আসবে, সুতরাং এখান থেকেই কোশ্চেন করা হবে। না, হাইপারটেনশনে ডেভিডসনে দেখবেন যে চার্ট আছে, মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। মডিফায়েবল মানে যেটা আপনি চেঞ্জ করতে পারেন। একটা লোক স্মোকিং করে, আপনি বন্ধ করে দিতে পারবেন, মডিফাই করতে পারবেন, কিন্তু তার বয়স কত এটাকে আপনি মডিফাই করতে পারবেন? 60 বছরের মানুষকে আপনি তো 30 বছর বানাইতে পারবেন না। তাহলে স্মোকিং হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। অ্যাকিউট হার্ট ফেইলার মে অকার ইন, এটা হয়তো আপনাদের একটু না পড়া থাকলে যে শুধু আমি চিন্তা করে যে আমি অ্যান্সার করে ফেলবো পরীক্ষা হলে, এটা সম্ভব না হইতে পারে। মিক্সড এডিমাতে অ্যাকিউট হার্ট ফেইলার হতে পারে, ফ্লুইড রিটেনশন হয়, গন ফোকাস, এগেইন টিউবারকুলোসিস বাংলাদেশে খুব কমন জিনিস, কাজে টিউবারকুলোসিস নাই কোশ্চেন থাকবেই, থাকবে, হ্যাঁ, রিটেনেও থাকবে। তো গন ফোকাসটা কোথায় অবস্থিত? এটা প্লুরাতে অবস্থিত না লাঙে অবস্থিত? লাঙে অবস্থিত, কারণ এটা তো হচ্ছে আমার আমার হচ্ছে রেসপিরেটরের সাথে হচ্ছে যে আমাদের যে ইয়াগুলা জীবাণুটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের, সেটা হচ্ছে লাঙে প্রবেশ করে, তারপর লাঙে সে হচ্ছে গন ফোকাস, প্রথমে গিয়ে হচ্ছে যে প্রাইমারি একটা কমপ্লেক্স তৈরি করে, যেটাকে আমরা বলতেছি গন ফোকাস লাঙে। ড্রাগ কজিং ইনক্রিজড ইউরিক অ্যাসিড লেভেল, কিছু আমাদের ড্রাগের সাইড ইফেক্ট আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে হাইপার ইউরিসেমিয়া বা গাউট। তো
এটা কোনটা? অ্যান্টিটিবি ড্রাগ যে আমরা দেই তখন কিন্তু তার মধ্যে পাইরাজিনামাইড থাকে, পাইরাজিনামাইডের সাইড এফেক্ট হিসাবে কিন্তু আপনার এ হতে পারে। তাহলে অ্যাগেন এটাও কিন্তু টিবির সাথে সম্পর্কিত। টিউবারকুলোসিস থেকে একাধিক কোশ্চেন থাকবে। হিস্টামিন কজেস প্যাথোলজি কোশ্চেন, হ্যাঁ আমাদের হিস্টামিন কজেস ভেসোডাইলেশন আমরা সবাই জানি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাক্ট অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট? নিউট্রিশন, হ্যাঁ নিউট্রিশনের কোশ্চেন থাকে। এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে সেলুলোপ্লাজমিন হবে সঠিক অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ নট প্রি ক্যান্সারাস? প্যাথোলজি নিওপ্লাজম। হ্যাঁ আমাদের হচ্ছে টপিক থাকবে, আপনাদেরকে সুন্দর করে ইনশাল্লাহ পড়াই দিবেন আমাদের মেন্টররা। তো প্রি ক্যান্সারাস কন্ডিশন এখানে কোনটা কোনটা দেখেন, ডিসপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া থেকেই একটু পরে নিওপ্লাসিয়া হবে। সোলার অ্যাক্টিনিক কেরাটোসিস স্কিনের একটা প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন, আলসারেটিভ কোলাইটিস জিআইটির একটা প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন। কোনটা না? সেটা হচ্ছে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, এটা একটা কনজেনিটাল ডিজিজ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট টিউমার মার্কার? এগেইনস্ট নিওপ্লাজমের কোশ্চেন, প্যাথোলজির কোশ্চেন। এখানে যেগুলো আছে এগুলো ইনফ্লামেটরি মার্কার, CA19-9 হচ্ছে আমার টিউমার মার্কার। এক্সোটক্সিন ইনফেকশাস ডিজিজের কোশ্চেন, এটা আপনি চাইলে মাইক্রোবায়োলজিতেও পড়তে পারবেন অথবা হচ্ছে মেডিসিনের আন্ডারেও আপনি ফেলতে পারেন। হ্যাঁ এটার মধ্যে এক্সোটক্সিন দিয়ে হয় হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস, ঠিক আছে। বিসিজি ভ্যাকসিন এগেইনস্ট আপনার টিবির সাথে সম্পর্ক। তো বিসিজি ভ্যাকসিন যে আমি জন্মের সময় দিই এটা আমাকে সারা জীবন আসলে প্রোটেকশন দেয় না। এটা মূলত দুইটা কাজ করে, একটা হচ্ছে বাচ্চার যদি প্রাইমারি ইনফেকশন হয় সেটাকে প্রিভেন্ট করা, একটা হচ্ছে ইনফেকশন যদি হয়েও যায় সেটা ডিসিমিনেশনটা প্রিভেন্ট করা। কিন্তু এখানে হচ্ছে এই যে কন্ট্রোল করে প্রাইমারি ইনফেকশন, এটা ট্রু হবে। কনফার্মেটরি মার্কার ফর ভাইরামিক স্টেজ অফ হেপাটাইটিস বি, মানে হচ্ছে ভাইরাল লোড কতটুকু সেটা আপনি বুঝবেন কোন ইনভেস্টিগেশন দিয়ে? হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএ অ্যানালাইজ বলতেছে, যেটা আপনার বাংলাদেশে কমন। হেপাটাইটিস বি রিলেটেড লিভার ডিজিজটা বাংলাদেশে কমন, এখান থেকে মাল্টিপল কোশ্চেন আসতে পারে। হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন ডেরিভেটিভস কোনটা? এখানে এগুলোর মধ্যে থাইরোক্সিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন ডেরিভেটিভ। প্যারাসাইটিক ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ অ্যানিমিয়া, কিছু ডিজিজ আবার একটু কম কিন্তু স্যারদের খুব ফেভারিট, তার মধ্যে যে ম্যালেরিয়া আছে, যে প্যারাসাইট গুলো আছে, এগুলো হয়তো আপনি সরকারি কর্মচারী হাসপাতালে আউটডোরে পাবেন না কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। তো অ্যানিমিয়া, প্যারাসাইট কজিং অ্যানিমিয়া খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো হুকওয়ার্ম গুলা এগুলো হচ্ছে আমাদের জিআইটি থেকে ব্লাড লস করার মাধ্যমে অ্যানিমিয়া করে। হুকওয়ার্ম দুইটা আছে আমরা জানি, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালিস এবং হচ্ছে নেকটার আমেরিকানা। এখানে নেকটার আমেরিকানা আছে, কাজে সেটা ট্রু অ্যান্সার হবে। ক্যারিওটাইপ প্যাথোলজির কোশ্চেন, তাই না? জেনেটিক্স এর কোশ্চেন। ফিমেইল হয় যার একটা এক্স এক্স থাকার কথা কিন্তু একটা এক্স নাই, ওটাকে আমি জিরো বা ও দিয়ে 45XO, এটা হচ্ছে টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ। অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ জেনেটিক্স এর কোশ্চেন। এটা কি ধরনের ডিজিজ? আমরা সবাই জানি যে স্ট্রাকচারাল যে ডিজিজ গুলা সেগুলো বেশিরভাগই হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট, যেগুলো ফাংশনাল বা মেটাবলিক ডিজিজ তার বেশিরভাগই, এক্সেপশনও আছে, বেশিরভাগই হচ্ছে অটোজোমাল রিসেসিভ। তাহলে যেহেতু কিডনিতে সিস্ট হচ্ছে স্ট্রাকচারাল একটা ডিজিজ, এটা হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট। ডিএনএ, এই স্ট্রাকচার গুলোর মধ্যে সেলুলার অর্গানেলে তার মধ্যে কোনটাতে ডিএনএ থাকে? অ্যান্সার হচ্ছে ক্রোমোজোম। মায়োসিস এর ফলে কি তৈরি হয়? কয়টা সেল তৈরি হয়? ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? মাইটোসিস এর ফলে দুইটা সেল তৈরি হয়, ডিপ্লয়েড। মায়োসিস এর ফলে তৈরি হয় চারটা সেল, হ্যাপ্লয়েড। বেশ আমরা এটা ইন্টার থেকে পড়ে আসছি, আপনারা পারেন। তারপরে দেখেন এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ইজ মোর ইন কোথায়? আমরা জানি এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, বডিতে বিভিন্ন রকম টিস্যু আছে, তার মধ্যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে হচ্ছে কানেকটিভ টিস্যুতে বেশি থাকে। ইনসুলিন আমাদের বডিতে কি করে? সে হচ্ছে সুগার লেভেল কমায়, আমরা সবাই জানি। তাহলে বডিতে যে অনেক গ্লুকোজ আছে, মনে করেন ব্লাডে অনেক গ্লুকোজ আছে, সেগুলাকে ইউটিলাইজ করে শেষ করতে পারতেছে না, তখন সে কিভাবে এটাকে কমাবে? সেটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে ফেলবে। তাহলে গ্লাইকোজেনে কনভার্ট করার প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লুকোজ কমে গেল ব্লাডে। হ্যাঁ আপনাদের এন্ডোক্রাইনোলজি আমাদের মেন্টররা সুন্দর করে কিন্তু এই ইনসুলিনের অ্যাকশন বা আদার হরমোনের অ্যাকশন কিন্তু বুঝাই দিবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মে কজেস হাইপারক্যালসেমিয়া? ইলেকট্রোলাইট ব্যালেন্স, হ্যাঁ অ্যাসিড বেজ ইলেকট্রোলাইট ব্যালেন্স, ফ্লুইড ব্যালেন্স, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হাইপারক্যালসেমিয়ার কজ গুলা, হাইপারক্যালসেমিয়ার সাথে আপনার কিছু ম্যালিগনেন্সি জড়িত। কোন কোন ম্যালিগনেন্সি জড়িত? একটা হচ্ছে যে ম্যালিগনেন্সি গুলা বোনো মেটাস্টেসিস করে, আমরা বেনজিন দিয়ে মনে রাখি। হ্যাঁ প্রথম হচ্ছে থাইরয়েড, তারপর হচ্ছে লাং, ব্রেস্ট, তারপর হচ্ছে কিডনি, তারপর হচ্ছে প্রোস্টেট, বেনজিন লাইক স্ট্রাকচার। এগুলো হচ্ছে বোনে মেটাস্টেসিস করে। দুই নাম্বার হচ্ছে যেগুলো বোন মেরুর অথবা ব্লাড ক্যান্সার, যেমন মাল্টিপল মাইলোমা, লিউকেমিয়া, লিম্ফোমা হতে পারে। তিন নাম্বার হচ্ছে আমাদের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ স্কোয়ামাস সেল লাং ক্যান্সার। এই তিনটা ম্যালিগনেন্সি হাইপারক্যালসিমিয়া করতে পারে। তাহলে এখানে আমার কোনটা আছে? যে মাল্টিপল মাইলোমা। আর প্যারাথর্মোন আমরা জানি যে ক্যালসিয়াম বাড়ায়, তাহলে প্যারাথর্মোন বাড়লে ক্যালসিয়াম বাড়ার কথা, এখানে তো হাইপো বলা হয়েছে, তার মানে কম, তাই না? হুইচ ওয়ান ইজ ফলস অ্যাবাউট লাং? আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না, আপনারা সবাই জানেন যে রাইট লাঙে তিনটা লোক থাকে, লেফট লাঙে দুইটা লোক থাকে। তাহলে এখানে আমার দুই নম্বর অপশনে বলছে লেফট লাঙে তিনটা লোক থাকে, তাহলে এটা ফলস।
তারপরে আসেন ইউরিনারি ব্লাডারের লাইনিং কি। এগুলো পড়ে যাইতে হবে, না পড়ে গেলে আসলে মনে থাকবে না, তাই না? আমি জাস্ট দেখাই যাচ্ছি যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে। তাহলে ইউরিনারি ব্লাডারের লাইনিংটা একটা নাম আছে, সেটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল সেল কার্সিনোমা আমরা শুনছি যে ব্লাডারে হয়, তাই না? তারপর হচ্ছে ডেট্রুসার মাসেল এগেইনস্ট ব্লাডারে থাকে, যেটা কন্ট্রাক্ট করলে তখন হচ্ছে মিকচুরেশন হয়, তাই না? তাইলে হচ্ছে এটা মাসেল অফ কোথায় আমাদের হচ্ছে ইউরিনারি ব্লাডার। তারপর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর কার্পাল টানেল সিনড্রোম, কোন নার্ভের সমস্যা আমাদের এই যে হাত ঝিমঝিম করে, হ্যাঁ, কোনটা? মিডিয়াল থ্রি ফিঙ্গার্স, তাই না? তাহলে হচ্ছে মিডিয়ান নার্ভে যখন কম্প্রেশন হয় ইন দ্য কার্পাল টানেল, তখন কিন্তু আমাদের কার্পাল টানেল সিনড্রোম হয়। মিডিয়াল সার্ফেস অফ দ্য ব্রেইন ইজ সাপ্লাইড বাই ব্রেইনের আর্টারি সাপ্লাই, খুব ইম্পর্টেন্ট। সহজ করে যদি আমি বলি, একদম আপনাদেরকে ছবি এঁকে সুন্দর করে আমাদের মেন্টরটা দেখাই দিবেন। সামনের অংশটা হচ্ছে বা প্যারামিডিয়ান যে অংশ, একদম মিডিয়াল সামনের প্যারামিডিয়ান অংশটা সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, বাকি পুরাটাই হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, এবং পোস্টেরিয়রলি একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার অংশ দেয় হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে পুরা যে মিডিয়াল সার্ফেস এটাকে সাপ্লাই দিচ্ছে কে? মিডল সেরেব্রাল আর্টারি। তবে ওই যে যেটা বললাম যে প্যারামিডিয়ান এরিয়া, সামনের যে প্যারামিডিয়ান এরিয়া সেটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে এখানে যেহেতু মিডিয়াল সারফেস বলতে যে প্যারামিডিয়ান এরিয়াকে বুঝেছে, সেজন্য হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা হচ্ছে আমাদের সঠিক আনসার হবে। ব্লাড গ্রুপের অ্যান্টিজেন গুলা মূলত কোথায় থাকে? এগুলা থাকে মূলত আরবিসির গায়ে লাগানো থাকে বা আরবিসি মেমব্রেনের মধ্যে থাকে, প্রেজেন্ট ইন দা আরবিসি মেমব্রেন। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এই কজগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটা আপনারা ব্লাড বা হেমাটোলজি আমরা যখন ফিজিওলজি পড়বো, বা হচ্ছে যে একই রকম আমরা মেডিসিনও পড়বো হেমাটোলজির মধ্যে, তখন আমরা পড়বো। তো তার মধ্যে থ্যালাসেমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, এগুলো হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া এক্সাম্পল। তারপরে মেইন সাইট অফ প্রিন্সিপাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, সরি পেরিফেরাল রেজিস্ট্যান্স। আমরা জানি যে আর্টারি আর ভেইনের মধ্যে আমরা পার্থক্য যখন করি, আর্টারি ওয়ালটা ঠিক থাকে, মোটা থাকে। কেন মোটা থাকে? ওখানে মাসেল বেশি, ওখানে ইলাস্টিক টিস্যু বেশি। তাহলে মাসেল যেহেতু বেশি, মাসেলটা হচ্ছে কি দেয়? রেজিস্ট্যান্স দেয়। ইলাস্টিক টিস্যুর কারণে সে কি করে? কন্ট্রাক্ট, মানে হচ্ছে যে ইলাস্টিসিটি তার থাকে। তাইলে হচ্ছে যেহেতু মাসকুলার টিস্যু বেশি, ইলাস্টিক টিস্যু বেশি, মোটা বেশি, এই জন্য আর্টারিটা হচ্ছে ভেইনের তুলনায় রেজিস্ট্যান্স দেয় বেশি। এই জন্য বলা হয় যে প্রিন্সিপাল সাইট অফ পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে কোনটা? আর্টারিওল। তার মধ্যে সব আর্টারি বলতে মেইন আর্টারি না, আর্টারিওল গুলো, ঠিক আছে? তারপর হচ্ছে দ্য ভ্যালু অফ লাং টাইডাল ভলিউম, লাং এর টাইডাল ভলিউম, টোটাল লাং ক্যাপাসিটি, এগুলো জানতে হবে। রেসিডুয়াল ভলিউম, তার মধ্যে টাইডাল ভলিউম হচ্ছে 500 ml। সাইট অফ অ্যাবজর্পশন অফ, আমি এখন বলতেছি যে নিউট্রিশন, এই চ্যাপ্টারটা থেকে 2-3টা কোশ্চেন কিন্তু চলে আসে। তো ভিটামিন বি টুয়েলভ আমরা সবাই জানি কোথায় অ্যাবজর্ব হয়? টার্মিনাল আইলিয়াম। এখানে আলাদা করে টার্মিনাল বলা নাই, কিন্তু আইলিয়াম বলা আছে, সেটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে। তারপর আসি যে হুইচ ভিটামিন ইজ নট সিনথেসাইজড ইন দ্য বডি। আমাদের বডিতে সিনথেসাইজড হয় না, আমার সবসময় এক্সটার্নালি আমার খাইতে হয়, সেটা হচ্ছে ভিটামিন এ। আর আরেকটা কোশ্চেন আসে, কোন কোন ভিটামিন টক্সিটি করতে পারে? এই যে তার মধ্যে ভিটামিন এ আছে, হ্যাঁ। মিল্ক ইনজেকশন, এন্ডোক্রাইনোলজি থেকে আপনার এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট থেকে একটা কোশ্চেন আসে, ডায়াবেটিস থেকে একটা কোশ্চেন আসে। তাহলে মিল্ক ইনজেকশন কোন হরমোনের মাধ্যমে হয়? এটা কমন কোশ্চেন, এটা হচ্ছে অক্সিটোসিন। দ্য সাপোর্টিং সেলস অফ নার্ভাস সিস্টেম, অ্যানাটমির একটা কোশ্চেন, তাই না? নার্ভাস সিস্টেমে মূলত 2 ধরনের সেল, তার মধ্যে মেইন হচ্ছে আমাদের নিউরন, আর নিউরনকে সাপোর্ট দেয় হচ্ছে নিউরোগ্লিয়া সেল। At which of the following phase of cardiac cycle does the atrioventricular valve open? এবি ভালভ, সেটা মাইট্রাল হতে পারে, ট্রাইকাসপিড হতে পারে। ভালভটা যখন খুলে যাবে তখন কি ব্লাড তো সামনের দিকে যাবে, মানে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে, তাহলে কি হবে? ভেন্ট্রিকুলার ফিলিং হবে। তাহলে কোন স্টেজে হয়? ডিউরিং ভেন্ট্রিকুলার ফিলিং। এগেন এটা সুন্দর করে ছবি এঁকে বা স্লাইড দেখিয়ে আপনাদেরকে মেন্টররা পড়াই দিবেন। তাহলে আমাদের 100টা কোশ্চেন কিন্তু শেষ হয়ে গেল। আমি আবারও মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে দিচ্ছি। বাংলা থেকে 20, আমাদের সাহিত্য থাকবে, যদিও আপনার আমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা রিটেনের সিলেবাস, এই জন্য সেখানে সাহিত্য বাদ, রিটেনের সাহিত্য থাকবে না, বাট এমসিকিউতে সাহিত্য থাকবে, হয়তো 5টা 6টা কোশ্চেন থাকবে। আমাদের এর জন্য সাহিত্যের উপরে ক্লাস থাকবে আমাদের যে ব্যাচে। ইংলিশ ইংলিশ গ্রামার অংশটাই বেশি, সাহিত্য থেকে আসলে খুব কম, 1টা 2টা কোশ্চেন থাকবে, এটা হচ্ছে 20 মার্ক। দেন সাধারণ জ্ঞান, তার মধ্যে বাংলাদেশ, আন্তর্জাতিক, সাধারণ বিজ্ঞান এবং আইসিটি, 3টা মিলে 20 মার্ক। তাহলে আমার 3 20 হইলো 60, আর বাকি 40টা আসবে মেডিকেল সায়েন্স থেকে। তো আমি কোশ্চেনটা দেখানোর উদ্দেশ্য এটা না যে এটাও হচ্ছে আমাদের এইরকম, আমি জাস্ট এই উদ্দেশ্যটা কি আপনাদের পড়াই দেওয়া না, এটা উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে কোশ্চেন আসে। কারণ আমি যতগুলো কোশ্চেন নিয়েছি, প্রথম 60টা কোশ্চেন সবগুলাই পিএসসির
কোনো না কোনো নন ক্যাডার পরীক্ষা এসেছে। আর পরবর্তী যে 40টা কোশ্চেন, এগুলো আমি কিন্তু আমাদের যে দুইটা স্পেশাল বিসিএস হয়েছে, যেহেতু ওগুলো পিএসসি নিয়েছে এবং ওই সিলেবাসের ভিত্তিতেই আমরা প্রেডিক্ট করতেছি যে আমাদের সামনের পরীক্ষাটা হবে, তাহলে এটা ওখান থেকে নেওয়া হয়েছে। তাহলে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এই কোশ্চেন গুলো সিলেক্ট করেছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি কিন্তু দেখবেন যে কোশ্চেন আপনাদের কাছে মনে হবে আর এগুলো তো সহজ কোশ্চেন। আসলে আমি সহজ কোশ্চেন গুলাই নিয়েছি, কারণ এটা তো জাস্ট একটা নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা। কঠিন কোশ্চেন নিয়ে আমি আলোচনা করিনি, কিন্তু পরীক্ষায় কোশ্চেন অবশ্যই এর চেয়ে কিছুটা হলেও তো কঠিন হবেই। হ্যাঁ, তো সুতরাং পড়াশোনা করতে হবে। কিছু হয়তো আপনারা একদম কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, 20% কোশ্চেন, কিন্তু বাকি 50% কোশ্চেনের জন্য আপনার পড়তে হবে। আর 20%, একদম লাস্ট 20% কোশ্চেনের জন্য আপনার অনেক বেশি পড়তে হবে। ঠিক আছে? তো আপনারা নিজেরা তো অবশ্যই প্রিপারেশন নিবেন। আমি আরেকবারও বলছি যে যারা ঢাকার ভিতরে থাকতে চান, একটা সিকিউর 9 গ্রেডের চাকরি যেটা প্রমোশন এবং ডেপুটেশন ফ্যাসিলিটি আছে, সেটা যদি পেতে চান, তাহলে আপনারা নিজেরাও প্রিপারেশন নিতে পারেন, আমাদের সাথেও প্রিপারেশন নিতে পারেন। যদি আমাদের সাথে প্রিপারেশন নিতে চান, তাহলে আমাদের প্যাকেজ গুলো আপনাদেরকে বলে দিয়েছি। এবং 23 তারিখ আমাদের ওরিয়েন্টেশন, 26 তারিখ থেকে প্যাকেজ, আমাদের যে ব্যাচের প্রথম ক্লাস শুরু হবে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সেশন শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।